যা যা বলি তা তাই চলে আসে। তো তোমরা একটু কষ্ট করে এই টপিকগুলো একটু পড়ে যাও, দেখবো হুবহু কমন চলে আসছে 100% এবং A+ নিশ্চিত। মুদ্রাস্ফীতির অধ্যায় থেকে তোমার দুইটা চিত্র রয়েছে, একটা হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই চিত্রটা দেখে যাবা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বরাবরের মতো তোমাদের সাথে রয়েছে আমি তরিকুল ইসলাম রুবেল। আজকে অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশন দিচ্ছি। অনেকেরই অনুরোধে এই ক্লাসটি দেওয়া, কেননা অর্থনীতি প্রথম পত্রের যে সাজেশনটি দিয়েছিলাম 100% হুবহু কমন ছিল এবং অল্প পড়ে সম্পূর্ণ উত্তর করতে পেরেছ। 30টি MCQ এবং 7টি সিকিউর উত্তর করেছ। আজকে আমরা তারই ধারাবাহিকতায় দ্বিতীয় পত্রের 100% কমন সাজেশন দিয়ে দিচ্ছি। আসো, দ্বিতীয় পত্রের কোন কোন অধ্যায় তুমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সহকারে পড়বা, আমি সাজেস্ট করবো তুমি প্রথম অধ্যায়টা পড়ো। প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, হ্যাঁ, প্রথম অধ্যায়টা তুমি পড়বে। আর দ্বিতীয় অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট, দ্বিতীয় অধ্যায় এখান থেকে তুমি 2টা সৃজনশীল পেতে পারো। দ্বিতীয় অধ্যায় থেকে তুমি কয়টি সৃজনশীল পেতে পারো? 2টি সৃজনশীল, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো, তুমি তৃতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল পাবে, অর্থাৎ তৃতীয় অধ্যায়ও পড়ো। তুমি তৃতীয় অধ্যায় থেকে কয়টি সৃজনশীল পাবে? একটি সৃজনশীল পাবে। এদিকে মোস্ট আরেকটি ইম্পর্টেন্ট অধ্যায় হলো চতুর্থ অধ্যায়, এখান থেকে তুমি 2টি সৃজনশীল পেতে পারো। এরপরে আমি তোমাকে পড়ার জন্য অনুরোধ করব, সবচেয়ে বেশি গুরুত্ব দিবা সপ্তম অধ্যায়, এটাও গুরুত্বপূর্ণ। অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়। তোমরা ইতিপূর্বে দেখতে পাচ্ছ যে 3টি অধ্যায়ে স্টার মার্ক দিয়ে দিয়েছি, সপ্তম অধ্যায়, চতুর্থ অধ্যায় আর হলো দ্বিতীয় অধ্যায়। এই 3টি হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়। হ্যাঁ, আসো আমরা এই অধ্যায়গুলো থেকে কোন টপিকস পড়বো। আমি আজকে তোমাদেরকে আগে চতুর্থ অধ্যায়ের টপিকস নিয়ে আলোচনা করব এবং কি কি পড়বা সেটি আমরা তোমাদেরকে বলবো। দেখো, চতুর্থ অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় থেকে একটু ম্যাথমেটিক্যাল টার্ম বা 2টা তত্ত্ব রয়েছে, সেই তত্ত্ব পড়তে হয়। চতুর্থ অধ্যায়ের নাম হলো জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। এই অধ্যায় থেকে তুমি সিকিউর জন্য যেটি পড়বে, 2টি তত্ত্ব রয়েছে। এর ভিতরে ম্যালথাসের তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আরেকটি তত্ত্ব রয়েছে হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব। হ্যাঁ, কাম্য জনসংখ্যা। তাহলে দেখো তো, তুমি সিকিউ এর জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, কাম্য জনসংখ্যা তত্ত্ব। আমি 1 মিনিটে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। অধ্যাপক ম্যালথাস জনসংখ্যা সম্পর্কে যে মতবাদ প্রচার করেন সেটি হলো, তিনি বলেন জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জনসংখ্যা বৃদ্ধি পায় কি হারে? জ্যামিতিক হারে। জ্যামিতিক হার বলতে কি বুঝি? দ্বিগুণ। জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। একের দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ 4, 8, 16, 32, এভাবে দ্বিগুণ হারে জনসংখ্যা বৃদ্ধি পায়। তিনি বলেন প্রতি 25 বছর অন্তর জনসংখ্যা দ্বিগুণ হয়। আর এর সাথে তিনি খাদ্য সম্পর্কিত যে কথাটি বলেন, তিনি বলেন খাদ্য উৎপাদন জনসংখ্যার মতো জ্যামিতিক হারে বৃদ্ধি পায় না, বরঞ্চ খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে। গাণিতিক হার বলতে 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে ধারাবাহিকভাবে এক এক করে বৃদ্ধি পায়। তো তখন দেখা যায় কি, জনসংখ্যার সাথে খাদ্যের একটা বিশাল ডিফারেন্স তৈরি হচ্ছে। অর্থাৎ প্রচুর পরিমাণে জনসংখ্যা যেমন বৃদ্ধি পায়, তেমনই ভাবে খাদ্য উৎপাদন সে হারে বৃদ্ধি পায় না। পরবর্তীতে দেশে একটি দুর্ভিক্ষ দেখা দেয় এবং অতিরিক্ত জনসংখ্যা মরে সাফ হয়ে যায়। আবার ভারসাম্য থেকে জনসংখ্যা দ্বিগুণ হারে বৃদ্ধি পেতে থাকে, খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পেতে থাকে। পরবর্তীতে জনাধিক্য দেখা দেয়, প্রাকৃতিকভাবে অতিরিক্ত জনসংখ্যা নিরোধ হয়। আবার এভাবে চলতে থাকে চক্রাকারে, যেটাকে বলা হয় ম্যালথাসের জনসংখ্যা চক্র। ওকে, এটা গেল হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। আর কাম্য জনসংখ্যা তত্ত্ব বলতে কি বুঝি? বলছে যে পরিমাণ জনসংখ্যা একটি দেশের মাথাপিছু জাতীয় সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলা হয়। কাম্য জনসংখ্যা তত্ত্বের ব্যাখ্যা দেন অধ্যাপক ডাল্টন এই জনসংখ্যা সম্পর্কে বলেন। আর কাম্য জনসংখ্যা থেকে তোমাকে মানে তত্ত্ব একটা চিত্র আসতে পারে এরকম। কাম্য জনসংখ্যার চিত্রটা কি? এরকম একটা চিত্র, ঠিক আছে? কাম্য জনসংখ্যা এবং কাম্য জনসংখ্যা থেকে অসামঞ্জস্যতার পরিমাণ নির্ণয় একটা সূত্র রয়েছে। অসামঞ্জস্যতা এম সমান এ মাইনাস ও ডিভাইডেড ও, এটা হলো অসামঞ্জস্যতা পরিমাপ করার একটা সূত্র। তো এখন দেখো, তোমাকে কি কি জানতে হচ্ছে?
ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং কাম্য জনসংখ্যা তত্ত্ব সিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হলো ম্যালথাস ও কাম্য জনসংখ্যা তত্ত্বের আলোকে বাংলাদেশের যে জনসংখ্যা বা বাংলাদেশের অবস্থা ব্যাখ্যা করা। হ্যাঁ, এটা হলো তুমি পড়বা। তুমি যদি একেবারে নির্ভর থাকতে চাও যে না এগুলা না আসলে তাহলে কি আসবে সেটা বলে দেন, তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই অধ্যায় থেকে তুমি কয়েকটা সূত্র পড়ে যেতে পারো। সেটা কি কি? সেটা হলো জনসংখ্যা ঘনত্ব নির্ণয় সূত্র, জনসংখ্যা ঘনত্ব, জনসংখ্যা ঘনত্ব। আর একটা হলো স্থূল জন্মহার, স্থূল মৃত্যুহার। আর অভিবাসন বা নিট অভিবাসন। একটা রয়েছে এনজিআর নর্মাল গ্রোথ রেট, আর একটা হলো পিজিআর পপুলেশন গ্রোথ রেট। এই সূত্রগুলো তুমি দেখে যেতে পারো চতুর্থ অধ্যায়। আর কিছু পড়তে হবে না চতুর্থ অধ্যায় থেকে। আত্মকর্মসংস্থান আর হলো মানব সম্পদ, এখান থেকে কখর জন্য প্রশ্ন আসতে পারে। ওকে, এটা হলো চতুর্থ অধ্যায়ের সাজেশন। এরপরে তুমি যে অধ্যায়টা পড়বা, ম্যাথমেটিক্যাল দুইটা অধ্যায় রয়েছে, একটা হলো চতুর্থ অধ্যায়, একটা হলো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের সম্পর্কে আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি। মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি সংজ্ঞাটা পড়ে যাবা। সাধারণত দাম স্তর বৃদ্ধির প্রবণতাকে মুদ্রাস্ফীতি বলা হয়। সাধারণত দাম স্তর বৃদ্ধির প্রবণতাকে কি বলা হয়? মুদ্রাস্ফীতি বলা হয়। মুদ্রাস্ফীতি অধ্যায় থেকে তুমি মুদ্রাস্ফীতির কারণ, বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির যে প্রতিকারের উপায়, মুদ্রাস্ফীতির প্রভাব এবং এর উপায়, আমি আবারও বলছি, মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির প্রভাব এবং মুদ্রাস্ফীতির প্রতিকার বা এই মুদ্রাস্ফীতি নিরসনের যে উপায়গুলা সেগুলো পড়তে হবে। আর যেটা পড়তে হবে, মুদ্রাস্ফীতির অধ্যায় থেকে তোমার দুইটা চিত্র রয়েছে। একটা হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই চিত্রটা দেখে যাবা। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই চিত্রটা দেখে যাবা। আরেকটা আছে হলো ব্যয়জনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। হ্যাঁ, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তারটা হলো ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই দুইটা চিত্র দেখে যাবা। এটা বেশি ইম্পর্টেন্ট, এইটা বেশি ইম্পর্টেন্ট। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা বেশি ইম্পর্টেন্ট। আর তুমি যেটা দেখে যেতে পারো এই মুদ্রাস্ফীতির অধ্যায় থেকে, সেটা হলো সিপিআই নির্ণয়। সিপিআই, সিপিআই এর পূর্ণ হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স, বা যেটাকে বাংলায় বলা হয় ভোক্তার মূল্য সূচক বা দাম সূচক। হ্যাঁ, মূল্য সূচক বা দাম সূচক। তাহলে তুমি সিপিআই নির্ণয় দেখে যাবে। এবং সিপিআই নির্ণয় সূত্রটা কি? সিপিআই নির্ণয় সূত্র হলো সিপিআই সমান সামেশন পিএন কিউ জিরো সামেশন পি জিরো কিউ জিরো। এই সূত্রের সাহায্যে সিপিআই নির্ণয় করা। আর যেটা আসতে পারে সিপিআই থেকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা। হ্যাঁ, এবং এরকম চিত্র দিয়েও বলতে পারে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো, মুদ্রাস্ফীতির স্বাভাবিক যে হার নির্ণয় করার সূত্রটা দেখে যাবা। তো এই অধ্যায় থেকে তুমি কি কি পড়তেছো? মুদ্রাস্ফীতির অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, তারপরে হলো সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ভোক্তার মূল্য সূচক বের করা, সেখান থেকে ভোক্তার মূল্য সূচক বের করা, সেখান থেকে তোমার মুদ্রাস্ফীতি বের করা। আর তুমি প্রত্যেকটা সৃজনশীলে এগুলো আসবে এবং এর সাথে সাথে যেটা থাকবে মুদ্রাস্ফীতির কারণ, মুদ্রাস্ফীতির প্রভাব বা মুদ্রাস্ফীতির যে প্রতিকার বা উপায়, মুদ্রাস্ফীতি দূরীকরণের যে উপায়গুলো আছে, এই তিনটা পয়েন্ট পড়ে যেতে হবে। এটা হলো তোমার সপ্তম অধ্যায়। তাহলে গেল কোন অধ্যায় বলো তো? চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়। এরপরে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় নিয়ে তোমাদেরকে একটু আলোচনা করি। দ্বিতীয় অধ্যায় থেকে তোমার যেটা আসবে জানো, দ্বিতীয় অধ্যায়টা হলো বাংলাদেশের কৃষি নিয়ে। এই কৃষির অধ্যায় থেকে তোমাকে প্রথমে জানতে হবে কৃষি খামার ও কৃষি জোট, কৃষি খামার ও কৃষি জোট, সিকিউর জন্য। হ্যাঁ, সিকিউর জন্য কৃষি খামার ও কৃষি জোট পড়তে হবে। এরপরে তোমাকে যেটা পড়তে হবে বাংলাদেশের বিপণনের যে সমস্যা, বিপণন। বিপণন বলতে কি বুঝো? বিপণন, বিপণন বলতে কি বুঝি জানো? বিপণন বলতে বুঝি হলো যে একেবারে কৃষকের ফসল তোলা থেকে শুরু করে ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলীকেই কৃষি পণ্যের বিপণন বলা হয়। বিপণনের অনেক ধরনের সমস্যা রয়েছে। বাংলাদেশের বিপণনের সমস্যা এবং বিপণনের সমস্যা সমাধানের উপায়গুলো আমাদের পড়তে হবে। আমাদের পড়তে হবে কৃষি ঋণটা পড়তে পারো, কৃষি ঋণ। কৃষি ঋণ, এই ঋণ আবার দুইটা উৎস থেকে পাওয়া যায়, প্রাতিষ্ঠানিক উৎস, অপ্রাতিষ্ঠানিক উৎস। আমরা প্রাতিষ্ঠানিক উৎস কোনগুলাকে বুঝি? বিভিন্ন ব্যাংক, এনজিও যে প্রতিষ্ঠানগুলো আছে। আর অপ্রাতিষ্ঠানিক উৎস হলো যেমন আত্মীয় স্বজন, গ্রাম্য মহাজন, দালাল, ফরিদার, এদের কাছ থেকে যখন নেওয়া হয় সেটাকে বলা হয় হলো অপ্রাতিষ্ঠানিক। অর্থাৎ তুমি কৃষি ঋণ সম্পর্কে পড়ে যাবে। কি পড়ে যাবে? কৃষি ঋণ সম্পর্কে। এরপরে তুমি পড়বে হলো, তুমি পড়ে যাবা কি শস্য বহুমুখীকরণ, কি পড়ে যাবা?
শস্য ও বহুমুখীকরণ, এই হলো তোমার দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। এই টপিকসগুলো আমরা পড়ে গেলেই হয়ে যাচ্ছে দ্বিতীয় অধ্যায়ের জন্য। এরপর আমরা তৃতীয় অধ্যায়েরও সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদের। তৃতীয় অধ্যায়ে যে বিষয়টা পড়বা দেখো, তৃতীয় অধ্যায় থেকে তোমার পড়তে হবে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব। বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব। কুটির শিল্পের গুরুত্ব, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব, এটা পড়বা সিকিউর জন্য। সিকিউর জন্য আর কি পড়বা? সিকিউর জন্য পড়বা হলো কুটির শিল্পের সমস্যা, কুটির শিল্পের সমস্যা সমাধানও পড়বা, সমাধানের উপায়, সমাধানের। আর পড়বা কি সিকিউর জন্য? সিকিউর জন্য পড়বা হলো বাংলাদেশের রপ্তানি যেই শিল্পগুলো আছে, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলা, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প, বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প। তো তুমি সিকিউর জন্য এই তিনটা টপিকস পড়ে যাবা, বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও কুটির শিল্পের গুরুত্ব, কুটির শিল্পের সমস্যা সমাধানের উপায়, বাংলাদেশের রপ্তানিমুখী যে শিল্পগুলো আছে। এর ভিতরে তুমি অবশ্যই তৈরি পোশাক, পাট, এগুলো পড়তে হবে। হ্যাঁ, তৈরি পোশাকটা মোস্ট ইম্পর্টেন্ট। তৈরি পোশাক, তৈরি পোশাক এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আসো আমরা আরেকটা অধ্যায় বলে দিচ্ছি, অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় নিয়ে একটু কথা বলবো, অষ্টম অধ্যায়ে একটু সাজেশন দিয়ে দিচ্ছি। অষ্টম অধ্যায়ের নাম হলো আন্তর্জাতিক বাণিজ্য। কি বলো তো অষ্টম অধ্যায়ের নাম? আচ্ছা, অষ্টম অধ্যায় সাজেশন দিয়ে, অষ্টম অধ্যায়ের নাম হলো আন্তর্জাতিক বাণিজ্য, ইন্টারন্যাশনাল ট্রেড। এখানে তোমাকে পড়তে হবে কি বলো, অভ্যন্তরীণ বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য। অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য, আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য পড়তে হবে। তোমার সিকিউর জন্য পড়তে হবে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যসমূহ। আর সিকিউর জন্য যেটা পড়তে হবে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের উপায়, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়। এই টপিকসগুলো আমরা পড়ে যাব। এটা হলো অষ্টম অধ্যায়ের পর, অভ্যন্তরীণ বাণিজ্য ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যসমূহ, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায়। আমদানি দ্রব্যটাও পড়ে যেতে পারো। এরপর আসো তাহলে দেখো, আমি তোমাকে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম এবং অষ্টম অধ্যায় সাজেশন দিয়ে দিলাম। প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, সেখান থেকে একটু তোমরা দেখে যাবা, বুঝছো? বাংলাদেশের যে অর্থনীতি প্রেক্ষাপট ছিল সেগুলো একটু দেখে যাবা। এখন আমরা তোমাদেরকে সাজেশন দিচ্ছি নবম অধ্যায়। নবম অধ্যায়টাও একটু দেখে যাবা, এখান থেকে একটা সৃজনশীল পাবা। এবং নবম অধ্যায় থেকে যেটা পড়তে হবে, বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস। হ্যাঁ, বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস। আর পড়ে যেতে পারো আয়কর। কি পড়ে যেতে পারো? আয় কর বা কর সম্পর্কিত। তোমরা নবম অধ্যায়টা হলো সরকারের আয় ও ব্যয় নিয়ে। তো সরকার আয় করে কোন কোন খাত থেকে এবং সরকার ব্যয় করে কোন কোন খাতে, হ্যাঁ, এই বিষয়টা আমাদের জানতে হবে। বাজেট সম্পর্কে একটু পড়ে যাবা। বাজেট, বাংলাদেশ সবসময় ঘাটতি বাজেট প্রদান করে থাকে। ঘাটতি বাজেট, প্রশ্ন থাকতে পারে স্যার ঘাটতি বাজেট কি? ঘাটতি বাজেট হলো সরকার যখন আয়ের থেকে ব্যয় বেশি করে, সরকার যখন আয়ের থেকে ব্যয় বেশি করে, অর্থাৎ যে বাজেটে সরকার আয়ের থেকে ব্যয় বেশি করে সেটাকে বলা হয় ঘাটতি বাজেট। ঘাটতি বাজেটটা পড়ে যাবা, প্রথম অধ্যায় থেকে পড়ে যাবো। তো আমরা, এই ছিল আজকে সাজেশন। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাসগুলো দেখার জন্য। এবং তোমরা ইতিপূর্বে প্রমাণ পেয়েছো যে 100% কমন, যা যা বলি তাই চলে আসে। তো তোমরা একটু কষ্ট করে এই টপিকগুলো একটু পড়ে যাও, দেখবো হুবহু কমন চলে আসছে 100% এবং A+ নিশ্চিত। তো বরাবরের মতো আবারও বলছি, আমাদের আইসিটি ব্যাচ, অর্থনীতি ব্যাচে অতি দ্রুত যুক্ত হয়ে যাও। এই আগস্ট মাসের 1 তারিখ থেকে আমাদের এইচএসসি 27 ব্যাচ এবং 28 ব্যাচের জন্য আলাদা আলাদা ব্যাচ চালু হচ্ছে, নতুন নতুন ব্যাচ চালু হচ্ছে। তোমরা অতি দ্রুত যুক্ত হয়ে যাও। তোমাদের সাথে এত সময় ছিলাম আমি তরিকুল ইসলাম রুবেল। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।